সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম করতলে এই রেখা থাকলে এখনই সাবধান হন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম করতলে এই রেখাগুলো থাকলে এখনই সাবধান। সুপ্রিয় দর্শক, আমরা যে রেখাগুলো নিয়ে আলোচনা করব, তো সেই রেখাগুলোর থেকে প্রথমে আমরা আয়ু রেখা থেকে আলোচনা করব। এই যে হাতের রেখা, এটিকে বলে আয়ু রেখা। আমি সবগুলো লেখাই এঁকে নিব আপনাদের বোঝবার সুবিধার্থে। তো এই আয়ু রেখার কোনো স্থানে যদি এই ধরনের তিল চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে এটি কিন্তু একটি শারীরিক দুরারোগ্য, একটি অসুস্থ হবার একটি সংকেত, বা জ্যোতিষশাস্ত্রে যেটাকে ফাড়া বলে তেমন সংকেত কিন্তু এটি। তাই এই সংকেতটি থাকলে অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান এবং স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিবেন এবং সময় মতো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো এই সংকেতটি আসলে কোন বয়সে সেটি বের করার একটি কৌশল রয়েছে। আমি আপনাদের সেই কৌশলটি শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। হাতের উৎপত্তি এই স্থান থেকে আয়ুরেখার হয় আর এই স্থানে শেষ হয়, অর্থাৎ এই স্থান থেকে এই স্থান অবধি 100 বছর কল্পনা করবেন। ঠিক মিডিল পয়েন্টে আমি যেভাবে এঁকেছি, এটি একদম মিডিলে এঁকেছি। এই মিডিলটাকে 50 বছর ধরবেন। এইভাবে এই মিডিলের, তাহলে এটি হচ্ছে 25 বছর, তাহলে এটি হচ্ছে 75 বছর। এইভাবে একটু বয়সটা নির্ণয় করে নেবেন। তো এই গেল একটি সংকেত। আরেকটি সংকেত দেখব যে আয়ুরেখা, এই আয়ুরেখা যদি উৎপত্তি স্থানে এই ধরনের মোটা হয় তাহলে এটি হচ্ছে জাতকের জীবনের প্রথমার্ধ, প্রথম দিক। এটি আমি এঁকেছি, ধরুন এটি 12-13 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 12-13 বছর বয়সে তো আর কোনো জাতক বা জাতিকা নিজে কর্মজীবনে পদার্পণ করে না, তখন তো সে বাল্য। তো এটি সংঘর্ষের ইঙ্গিত বহন করে। কি রকম? এই জাতক বা জাতিকা জন্মের পর কিন্তু তার পিতার সংঘর্ষ এটি বহন করে। এটি এই একটি ইঙ্গিত। এবার আসুন, যদি এদিকে মনে করুন, এদিকে খুব সুন্দর স্বচ্ছ রয়েছে, আমি একেই নিব। হ্যাঁ, এবার এই শেষ দিকে এসে এই ধরনের মোটা, অনেকটা মোটা হয়ে গেছে আয়ুরেখা, তাহলে এটি কিন্তু শেষ বয়সে, অর্থাৎ যে বয়স থেকে এই মোটা শুরু হবে সেই বয়স থেকে কিন্তু জাতক বা জাতিকার শারীরিক ট্রাবল, সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্ট্রাগলের সংকেত এটি বহন করে। এই আয়ুরেখা আমি যেভাবে এঁকেছি দেখুন, এইভাবে আয়ুরেখাটি মনে করুন কোথাও একটু সূক্ষ্ম হয়ে গেছে, কোথাও এরকম সূক্ষ্ম হয়ে গেছে। মানে আয়ুরেখাটি কিন্তু প্রপার আয়ুরেখা হচ্ছে অধিক মোটা নয়, অধিক সূক্ষ্ম নয়, একটু পোড়ামাটির বর্ণ বিশিষ্ট। তো কোথাও যদি এই ধরনের সূক্ষ্ম হয়ে যায় তাহলে যে সময় থেকে সূক্ষ্ম হবে আবার পরবর্তীতে এসে আয়ুরেখা সুন্দর স্পষ্ট রয়েছে, তাহলে যে বয়সটিতে থেকে এই আয়ুরেখা সূক্ষ্ম হবে এবং যে বয়সে এসে আয়ুরেখাটি সূক্ষ্ম শেষ হবে, আমি যেমন এঁকেছি এরকম মনে করুন এটি
25-26 বছরের একটি ইঙ্গিত, অর্থাৎ 25-26 বছর বয়স থেকে জাতকের কিন্তু একটি শারীরিক ট্রাবল বা শারীরিক দুর্ঘটনার একটি ইঙ্গিত এটি কিন্তু বহন করছে, অর্থাৎ অসুস্থতা, একটি দীর্ঘ সময়ব্যাপী অসুস্থতার ইঙ্গিত এটি। এবার আসুন, যদি আয়ুরেখা এইভাবে ভগ্ন থাকে তাহলে জ্যোতিষশাস্ত্রে এটিকে কিন্তু ফাড়া বলে ধারণা বা গণ্য করা হয়, কিন্তু এই সঙ্গে যদি এখানে কোনো একটি এই ধরনের গার্ড লাইন থাকে তাহলে সেই ফাড়া থেকে জাতক বা জাতিকা সহজেই উত্তরণ করে উঠতে পারে, এটি কিন্তু তার একটি সংকেত। সুপ্রিয় দর্শক, দেখবেন যে প্রকৃতি তো হুট করেই ঝড় বয়ে আনে না, কালবৈশাখীর ঝড় হুট করেই তো আসে না, আসতে হলে আগে আকাশে কালো মেঘের ঘনঘটা, এটা কিন্তু ভয়ঙ্কর একটি মেঘের ঘনঘটা কিন্তু দেখায়, তারপর কিন্তু কালবৈশাখী ঝড় এটি কিন্তু উঠে আসে। তো মানব জীবনেও আমাদের যে পামিস্ট্রিতে যেটি বলছে যে মানব জীবনেও সংকেত হাতে কিন্তু তার কিছু অশুভ সময়, খারাপ সময় আসার আগে সংকেতগুলো কিন্তু ফুটে ওঠে। তো দেখুন, একজন জ্যোতিষী কখনোই একজন মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিতে সক্ষম নয়। তাহলে হয়তো বলবেন যে তাহলে আমরা কেন জ্যোতিষীর কাছে যাব, কেন জ্যোতিষীর কনসালটেন্সি নিব? তো একজন জ্যোতিষী একজন মানুষের জীবনের ভালো এবং খারাপ সময়টা ধরিয়ে দিতে পারে। খারাপ সময়টা যখন আসবে তখন আপনি সতর্কিত থাকবেন, নিজেকে সংযত রাখবেন। আবার ভালো সময়টা যখন আসবে তখন আপনি সঞ্চয়ী হবেন। আমরা সর্বদাই মানুষকে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করি, একটাই কারণ, সেটি হচ্ছে যখন প্রত্যেকটা মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় কিন্তু আসবেই আসবে। তো যখন খারাপ সময় আসবে তো সেই ব্যক্তির বন্ধুস্বরূপ একটা জিনিসই পাশে থাকে, সে হচ্ছে সঞ্চয়। সঞ্চয় ব্যতীত বিপদে কেউ পাশে থাকে না। তাই আপনাদের উচিত সঞ্চয়ী হওয়া। আর একজন জ্যোতিষী একজন মানুষের ভালো এবং খারাপ সময়টা ধরিয়ে দিতে পারে। জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষীকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। জ্যোতি শব্দের অর্থ আলো। একজন জ্যোতিষীকে টর্চ লাইটের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ সঠিক অন্ধকারে সঠিক রাস্তাটি প্রদর্শন করা। তো আপনার ভাগ্য আপনি নিজেই পরিবর্তন করবেন। একজন মানুষের ভাগ্যের 80 থেকে 90% জাতক নিজেই তার কর্ম দ্বারা পরিবর্তন করতে পারে, এটি কিন্তু পরিষ্কার কথা। দেখুন, জ্যোতিষ আসছে বেদের থেকে। বেদে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে আপনি যদি ঘুমিয়ে থাকেন ভাগ্য আপনার সঙ্গে ঘুমিয়ে থাকবে, আপনি যদি উঠে বসেন ভাগ্য আপনার সাথে উঠে বসে, আর আপনি যখন চলতে শুরু করেন ভাগ্য আপনার সঙ্গে চলতে শুরু করে। তাই অবশ্যই আপনাদের খারাপ সময়টা আসার আগে নিজেদের সতর্কিত হওয়া উচিত এবং নিজেদের কর্মনিষ্ঠা সঙ্গে পালন করা উচিত। এবার আমরা দেখব ভাগ্যরেখাতে কিছু অশুভ সংকেত। যদি কোনো এরো রেখা এইভাবে ভাগ্যরেখাকে কেটে দেয়, ঠিক যে বয়সে ভাগ্যরেখাকে কাটবে, আমি যেটা এঁকেছি এটা 30 বছর বয়স। ভাগ্যরেখা থেকেও বয়স বের করার কৌশল আছে। আয়ুর ভাগ্যরেখা যখন মস্তিষ্ক রেখাকে স্পর্শ করবে এটি 35 বছর, যখন হৃদয় রেখাকে স্পর্শ করবে তখন 50 বছর। তো এইভাবে কিন্তু বয়স অনুমান করতে হয়, এটি একটু ডিফিকাল্ট। তো আমি যেটা এঁকেছি এটি কিন্তু 30 বছর, 29-30 বছর আসে। তো এই যে রাহু রেখা, এই রেখাটি কিন্তু রাহু রেখা। রাহু যখন ভাগ্যরেখাকে কর্তন করেছে তাহলে রাহুর যে একটি ভয়ানক শ্রবল, রাহু মানে অন্ধকার, রাহু হচ্ছে একটি অন্ধকার, মায়াবী এবং নিষ্ঠুর হৃদয়হীন পাষাণ গ্রহ। তো রাহুর কিন্তু হৃদয়ে মায়া মমতা নেই। কেন রাহুর মায়া মমতা নেই? কারণ রাহু হচ্ছে শুধুমাত্র উপরের মস্তিষ্কটুকু, তাই তার হার্ট নেই, হৃদয় নেই। এই জন্যও রাহু হচ্ছে পাষাণ গ্রহ, হৃদয়হীন। রাহুর দয়া মায়া নেই। তো এই বয়সে কিন্তু জাতকের ভাগ্য পতন ঘটাবে। তো আমি সেই জন্য বলছি যে আপনারা এই বয়স যাদের হাতে এরকম থাকবে, এই বয়সের আগে কিন্তু সঞ্চয়ী হয়ে যাবেন। যদি আপনি এই সময়ে অধিক পরিমাণে সঞ্চয় করে ফেলতে পারেন তাহলে এই সময়টাকে কিন্তু আপনি, এই ঝড়টাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখুন, এখন তো বিল্ডিং হয়েছে, আমাদের ছোট বয়সে দেখেছি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসার আগে
আমার দাদু ঘরের চারপাশে পেলা দিত। পেলা হয়তো এখনকার যুগের ছেলেমেয়েরা অনেকে পেলা কি এটা নাও বুঝতে পারে। পেলাটি হচ্ছে বাঁশের খুঁটি, ঘরের চারপাশে চার কোণে, এই কোণে এই কোণে এই কোণে এই কোণে, চার কোণে চারটি বাঁশের খুঁটি মজবুত করে পুঁতে দিত। তো দেখেছি যে ঝড় এসে ঘর নড়ে কিন্তু ঘর পড়ে না, ওই চারটা পেলা বা চারটা খুঁটিতে কিন্তু ঘরকে ঠেকিয়ে রেখেছে। ঘর নড়ছে কিন্তু ঘর পড়ছে না, এটা দেখা আমি আমার ছোটবেলায় দেখেছি। তো এই সময় যদি আপনারা সঞ্চয়রূপী পেলা দিয়ে দিতে পারেন তাহলে এই প্রভাব থেকে কিন্তু বাঁচতে পারবেন। এবার আসুন, আয়ুরেখা যদি কোথাও এসে ভেঙে যায়, একদম ভেঙে গেছে, তাহলে ঠিক এই বয়সে একই পরিস্থিতি, ভাগ্যের নির্মম পরিহাস, ভাগ্যের যে উত্থান পতন, সেই পতনের মধ্যে কিন্তু জাতক জাতিকাকে পড়তে হয়। আবার ভাগ্যরেখার উপরে যদি তিল থাকে, ঠিক যে বয়সে তিল থাকবে একই ধরনের ফলাফল, ভাগ্য পতন, ভাগ্য হানি, জীবনে প্রচুর স্ট্রাগেলের সংকেত এটি বহন করে। ভাগ্যরেখা যদি এইভাবে কোথাও এসে বাঁকা হয়ে ওঠে তাহলে যে বয়সে বাঁকা হয়েছে সেই বয়সে ভাগ্যহানি বা ভাগ্য পতন হয়ে থাকে। অর্থাৎ এই ভাগ্যরেখা যাদের ঢেউ খেলানো থাকে তাদের জীবনটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, কখনো উপরে কখনো নিচে। জাতক বা জাতিকাকে সমুদ্রের ঢেউয়ের মধ্যে ভাগ্য কিন্তু তাকে নিয়ে খেলবে, কখনো উপরে কখনো নিচে, এই ধরনের একটি পরিস্থিতি কিন্তু এনে দেয় এটি জ্যোতিষশাস্ত্র মতে। দেখুন, এবার আমি ভাগ্যরেখাটির আরও কিছু সংকেত দেখাবো। মনে করুন কারো একদম ভাগ্যরেখা এরকম নিচে থেকে উঠেছে, অর্থাৎ আমরা জ্যোতিষশাস্ত্রে যেটা বলা হয় যে নিচে থেকে ভাগ্যরেখা উঠলে সেই জাতক বা জাতিকা জীবনের প্রথম কর্মজীবনের শুরু থেকে শেষ অবধি যতদিন শারীরিক ক্ষমতা থাকে সেই পর্যন্ত সে আয় ইনকাম করে যেতে পারে। তো এই ভাগ্যরেখাটি কিন্তু থাকতে হয় অধিক মোটা নয়, অধিক সূক্ষ্ম নয়, অর্থাৎ অধিক মোটা ভাগ্যরেখা কিন্তু ভালো ফলাফল এনে দেয় না। আপাতত দৃষ্টিতে আপনারা সুন্দর একটি মোটা ভাগ্যরেখা দেখছেন, আপনারা হয়তো ভাববেন যে ভাগ্য খুবই ভালো, কিন্তু জ্যোতিষশাস্ত্র এমনটি বলছে না। জ্যোতিষশাস্ত্র বলছে অধিক মোটা নয়, অধিক সূক্ষ্ম অর্থাৎ সুতার মতো নয়, মধ্যমানের একটি ভাগ্যরেখা, কিন্তু ভাগ্যরেখাটি চমকাবে, একটু পোড়ামাটির বর্ণ বিশিষ্ট থাকবে, তাহলে সেটি উত্তম ফল এনে দেয়। দেখুন যে এরকম ভাগ্যরেখা থাকা সত্ত্বেও যদি জাতক বা জাতিকার শুধুমাত্র একটি সুন্দর ভাগ্যরেখাই রয়েছে, তো ভাগ্য তাকে সাপোর্ট দেবে। ভাগ্য সাপোর্ট দেওয়ার সত্ত্বেও এই জাতক কিন্তু জীবনে প্রচুর উন্নতি, অর্থাৎ প্রচুর উন্নতির তো একটা ধারা থাকে, হ্যাঁ, তো প্রচুর উন্নতি করতে কিন্তু জাতক পারে না। অর্থাৎ যদি এই ধরনের ভাগ্যরেখা থাকা সত্ত্বেও কোনো প্রোগ্রেস লাইন না থাকে, প্রোগ্রেস লাইনের মধ্যে রবি রেখা, যদি রবি রেখা না থাকে তাহলে সে জাতক হাজারো সুন্দর ভাগ্যরেখা থাকা সত্ত্বেও সে ভাগ্যহীন হয়ে পড়বে, কারণ রবি রেখায় গুরুত্ব হাতে সর্বাধিক জ্যোতিষশাস্ত্র মতে। কিংবা আয়ুরেখা থেকে যদি কোনো একটি ঊর্ধ্বরেখা এইভাবে না বেরোয়, তো আমি যেভাবে এঁকেছি এই ধরনের একটি হাত যদি হয় তাহলে সেই জাতকের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। জীবনব্যাপী প্রচুর থেকে প্রচুরতর উন্নতি জীবনব্যাপী করে যাবে। তো এইবার আসুন আমরা মস্তিষ্ক রেখায় কিছু বিষয় দেখব। মস্তিষ্ক রেখার উপরে যদি কারো তিল চিহ্ন পরিলক্ষিত হয়, তিল চিহ্ন, এই জাতীয় তিল চিহ্ন, তাহলে ঠিক যে বয়সে মস্তিষ্ক রেখায় তিল চিহ্ন পরিলক্ষিত হবে সেই বয়সে জাতক জাতিকার কিন্তু মস্তিষ্কের প্রবলেম, মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা হারাবে, জাতক মস্তিষ্কে আঘাতও পেতে পারে। এমনকি এটি কিন্তু নির্দেশ করে মস্তিষ্কের একটি বড় জটিলতা, অর্থাৎ মাথার অসুস্থ হবার একটি সংকেত বহন করে। যদি মস্তিষ্ক রেখা এইভাবে ভেঙে যায় তাহলে যে বয়সে ভেঙে যাবে ঠিক সেই বয়সে
ঠিক সেই বয়সে জাতক তার মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা হারিয়ে যাবে এবং মস্তিষ্কে জটিলতা জন্ম দেবে। তাই আমি আবার বলছি, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এই সমস্ত অশুভ চিহ্ন থাকলে আপনারা সেই বয়সে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবার দেখব যে মস্তিষ্ক রেখায় যদি এই ধরনের কোনো এরো রেখা এসে দেয়, কেটে দেয়, এই ধরনের যদি সোজাসুজি হয় তাহলে কিন্তু এটি ভালো। অবশ্যই এটি ভাগ্যরেখার মতো ফলই দেবে। হাতের যে কোনো স্থানে ঊর্ধ্বরেখা মানেই সেটি ভাগ্যরেখার মতো ফলাফল এনে দেয়। কিন্তু এরো রেখা যদি মস্তিষ্ক রেখায় এই ধরনের রেখা দেখা যায় তাহলে এটি কিন্তু জাতকের সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে জাতক ব্যর্থ হবে এবং সেই কারণে ভুলভাল ডিসিশন নেবে। জাতকের বুদ্ধির কোনো স্থিরতা থাকবে না। এখন এক বুদ্ধি, আর কিছুক্ষণ পর আর একটু বুদ্ধি, আর এক বুদ্ধি, এবং জাতক অন্যের কথায়ও কিন্তু প্রভাবিত হতে পারে। আর সেই সঙ্গে যদি কোনো রাহু রেখা এসে ভাগ্যরেখায় স্পর্শ করে থাকে তাহলে জাতক কিন্তু অতিরিক্ত লোভের কারণে, নিজের অতিরিক্ত লোভের কারণে ভুলভাল বিনিয়োগ করে ফেলবে এবং ভুলভাল বিনিয়োগের কারণে জাতক নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করবে। এটি কিন্তু সেই সংকেত। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনাদের অবশ্যই যখন ভালো সময় থাকবে সঞ্চয়ী হবেন। সঞ্চয় ব্যতীত দ্বিতীয় কোনো বন্ধু বিপদে থাকে না। সেটি হোক বাবা, হোক ভাই, হোক বোন, হোক অত্যন্ত কাছের কোনো বন্ধু। মনে রাখবেন, সুসময়ে বন্ধু বটে সকলেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। অর্থাৎ মানুষ কিন্তু দুধের মাছি, সুসময়ের বন্ধু। যখন আপনার সুসময় থাকবে তখন বন্ধুর অভাব হবে না। দুঃসময় আসলে কাউকে হাতে পাবেন না, কাউকে পাশে পাবেন না। তাই অবশ্যই সুসময়ে আপনারা সঞ্চয়ী হবেন।